আমরা এরকম অনেক সময় মনে করি যে সমস্ত পরিবারের ধরুন অতটা বেশি শিক্ষাগত যোগ্যতা নেই, অতটা প্রোগ্রেসিভ নয়, বা যে সমস্ত ফ্যামিলি আর্থিক দিক থেকে একটু দুর্বল প্রকৃতির হয়, সেই সমস্ত পরিবারে বা সেই সমস্ত বাড়িতেই হয়তো অশান্তি বেশি হয়, বা সেই সমস্ত বাড়িতে এমন ঘটনা ঘটে যেগুলো সমাজের চোখে খুব একটা ভালো বিষয় নয়। সেখানে মানুষকে রেসপেক্ট দেওয়া হয় না, সেখানে বাড়ির বউদের সাথে খারাপ ব্যবহার করা হয়। এগুলো আমরা অনেক সময় ভেবে থাকি এবং এগুলো মাঝে মধ্যে ঘটে। কিন্তু যে সমস্ত ফ্যামিলি তথাকথিতভাবে উচ্চশিক্ষিত, উচ্চবিত্ত, যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, এরকম ফ্যামিলিতেও যে কত নিম্নবর্গীয় ঘটনা ঘটে সেগুলো হয়তো খুব বেশি আমরা সামনে দেখতে পাই না, বা সেই সমস্ত খবর হয়তো খুব বেশি আমাদের সামনে আসে না। কিন্তু যে সমস্ত ফ্যামিলির লোকেরা ধরুন উচ্চশিক্ষিত, প্রচুর টাকা পয়সা, তাদের মানসিকতা যে কতটা নিচু হতে পারে সেটা আজকের এই ঘটনাটা শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবং রিসেন্ট টাইমে আমরা কিন্তু সংবাদপত্রেও বেশ এমন কিছু ঘটনা দেখছি যেগুলো কিন্তু বেশ উচ্চবিত্ত ফ্যামিলিতে ঘটছে। বিয়ের আগে তার যার সাথে বিয়ে হবে ঠিক তাকে কোনো রকমভাবে কনস্পিরেসি করে সরিয়ে দেওয়া থেকে শুরু করে এরকম নানান ঘটনা কিন্তু আমাদের সামনে আসছে এবং এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যখন আপনারা শুনবেন বুঝতে পারবেন যে একটা উচ্চবিত্ত, উচ্চশিক্ষিত ডাক্তার ফ্যামিলি, সেই বাড়ির লোকেরা যে কতটা নিম্ন রুচির সেটা আপনারা বুঝতে পারবেন। এবং আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন একজন লয়ার, এবং তিনি তার একজন ক্লায়েন্টের জীবনের ঘটনা শেয়ার করেছেন। তো তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, দুজনেই ডাক্তার, দুজনের ফ্যামিলি কিন্তু একদম ওয়েল সেটেলড। তারপরে তাদের জীবনে কী এমন ঘটলো সেটাই কিন্তু আজকের মূল ঘটনা। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আজকের এই ঘটনাটা মন দিয়ে শুনুন। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। হ্যাঁ, আপনাদের শুনলে হয়তো মনে মনে খুব রাগ হবে, কিন্তু তার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে ওপর থেকে আমরা একটা ফ্যামিলিকে খুব পারফেক্ট দেখি, আমাদের হয়তো মনে হয় যে এদের ভিতরে তো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে যে সেই ফ্যামিলির মধ্যে কী চলছে সেটা কিন্তু আপনি বা আমি কেউই জানি না। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে চলুন সরাসরি চলে যাই আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, তো সেই ঘটনাটা আমাকে একজন লয়ার পাঠিয়েছেন। উনি বাই প্রফেশন একজন লয়ার, এবং যেহেতু ওনার এটা একটা পেশাগত একটা অভিজ্ঞতা, সেই জন্য উনি ওনার আসল নামটা প্রকাশ করেননি এবং ওনার ক্লায়েন্টের নামটা উনি প্রকাশ করবেন না। তো অবশ্যই আমি ওনার এই সঙ্গত যে কারণের জন্য উনি রিকোয়েস্টটা করেছেন, আমি সেটাকে খুবই সম্মান জানাই। এবং আমি এখানে যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন ওনাকে আমি লয়ার ম্যাডাম বলে সম্বোধন করছি, আর ওনার যে ক্লায়েন্ট অর্থাৎ যে ভদ্রমহিলা ছিলেন তাকে আমি ডাক্তার ম্যাডাম বলে সম্বোধন করছি। তো উনি যিনি লয়ার, তো তিনি জানিয়েছেন যে তিনি এই যে এই ক্লায়েন্টটা হচ্ছে উনি যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ শুরু করেন তার মধ্যে এটা ছিল ওনার তৃতীয় কেস। এবার উনি যখন ল পড়তেন এবং তারপরে পরবর্তী সময় বেশ কিছুদিন উনি কলকাতার একজন বিখ্যাত লয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, এবং বহুদিন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার পরে উনি ইন্ডিভিজুয়ালি আর কি কাজ করা শুরু করেন, এবং সেই সময় ওনার তৃতীয় ক্লায়েন্ট ছিলেন এই ডাক্তার ম্যাডাম। তো উনি যেহেতু ওনার এই পুরো কেসটা প্রথম থেকে শেষ অবধি কেসটার সাথে ছিলেন এবং দীর্ঘ 2 বছর ওনাকে এই বিষয়টা নিয়ে লড়াই করতে হয়, তো সেই জন্য উনি ওনার ক্লায়েন্টের সমস্তটা জানতেন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার ক্লায়েন্ট ওনাকে সব কিছু বলেছিলেন, সমস্ত এভিডেন্স দেখিয়েছিলেন। বুঝতেই পারছেন একজন লয়ারের কাছে যখন
মানুষ যায় তাকে সমস্তটা খুলে বলতেই হয়। তো সেই সুবাদে উনি কিন্তু ঘটনার পুরোটাই জানেন এবং ওনার এটা শুনে খুব অবাক লেগেছিল এবং যেহেতু তখন উনি সবে সবে ওনার কাজ শুরু করেছিলেন, তো এই ঘটনাটা কিন্তু ওনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তো উনি জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, ওনার খুব ভালো লাগে। তো সেই জন্য লয়ার ম্যাডাম অনেকটা সময় বার করে উনি আজকে এই ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদেরকে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টাই করছি। তো ম্যাডাম যেটা জানিয়েছেন যে ওনার ক্লায়েন্ট কলকাতাতেই থাকেন এবং যথারীতি পড়াশোনায় খুবই ভালো ছিলেন, আর ওনার বাবা হচ্ছেন একজন বাই প্রফেশন ইঞ্জিনিয়ার ছিলেন, মানে যিনি ডাক্তার ম্যাডাম তার বাবার কথা বলছি, আর ওনার মা ছিলেন স্কুল টিচার। এবার একমাত্র মেয়ে, তাকে ছোটোবেলা থেকে অনেক আদরে ভালোবাসায় বড় করেছেন। আর ওনার এই ক্লায়েন্ট মানে এই ডাক্তার ম্যাডাম, তিনি কিন্তু ছোটোবেলা থেকেই পড়াশুনোয় খুব ভালো ছিলেন। তো প্রথম চান্সে উনি মেডিকেলে চান্স পেয়ে যান, তো মেডিকেল পড়েন, যথেষ্ট সাকসেসফুল হন উনি। এবার উনি ডাক্তারি পাশ করার পরে উনি হায়ার স্টাডিজও করেন এবং কাজও শুরু করে দেন। বুঝতেই পাচ্ছেন যে একটি মেয়ে, তাকে যখন তার বাবা মা অনেক স্নেহ করে আদর করে বড় করে, তাকে মানে এলিজিবল বানায়, তো কোথাও না কোথাও বাবা মায়ের একটা মনে চিন্তা থাকেই যে সবই তো হলো, এবার মেয়েকে একটা ভালো পাত্রের সাথে বিয়ে দিতে হবে। এবার ডাক্তার ম্যাডামের সেরকম কোনো মানে এরকম কোনো বিষয় ছিল না উনি যাকে বিয়ে করবেন তাকে ডাক্তারই হতে হবে। বাট এই ম্যাডামের বাবা মায়ের ইচ্ছে ছিল যে তার মেয়ে যেন একজন ডাক্তারকেই বিয়ে করে, কারণ যেহেতু ওনার মেয়ে ডাক্তারি প্রফেশনে আছে, তো ডাক্তারি প্রফেশনে দিন রাত উভয় সময় কাজ করতে হয়, হঠাৎ করে এমার্জেন্সি কল চলে আসে, অন কলে যেতে হয়। তো ওনার বাবা মা ওনাকে বলতেন যে দেখ, যদি তুই একটা ডাক্তারকে বিয়ে করিস তাহলে সে তোর প্রফেশনটা বুঝবে, তোকে ভালো করে তোদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কেরিয়ারের ক্ষেত্রেও তুই অনেক ধরনের গাইডেন্স পাবি যদি একজন ডাক্তারকে বিয়ে করিস। তো সেই জন্যই আর কি ওনার বাড়ি থেকে ডাক্তার পাত্র খোঁজা শুরু করে। এবার আস্তে আস্তে যখন ওনারা সম্বন্ধ দেখা শুরু করেছে, তো অনেক ধরনের সম্বন্ধ আসতে থাকে। এবার এইরকমই সম্বন্ধ দেখতে দেখতে ওনারা একটা ছেলের সন্ধান পায়। সেই ছেলেটিও কলকাতাতে একটি জায়গায় ডাক্তারি করে, কলকাতা থেকেই সে ডাক্তারি পাশ করেছে, কিন্তু ছেলেটির বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে। এবং যখন ছেলেটির সাথে এবং ছেলেটির ফ্যামিলির সাথে যখন এই ডাক্তার ম্যাডামের বাবা মা কথা বলা স্টার্ট করে, তো ওরা জানায়, মানে ছেলেটি বিশেষত জানায় যে ছেলেটি বর্তমানে কলকাতাতে চেম্বার করে ঠিকই, বাট ওর বাবা মা মানে ওর বাবা, তারপরে এই ছেলেটি, এরা পুরো ফ্যামিলিগতভাবে ওদেরই উত্তরবঙ্গে আরও দুজন ডাক্তার রয়েছে, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ওরা একটা নার্সিং হোম খুলেছে, মানে তাতে এদের শেয়ার আছে। তো ওরা চাইছে যে ছেলেটিও আস্তে আস্তে উত্তরবঙ্গে ওর বাড়ির হোম টাউন যেখানে, সেখানে শিফট করে যাবে, আর যে মেয়েটিকে বিয়ে করবে সেও যাতে ওদের ফ্যামিলি যে ওই নার্সিংহোমে আর কি ওখানে যে শেয়ার আছে সেখানেই বসবে, সেখানেই প্র্যাকটিস করবে, অথবা আরও বাইরে কোথাও প্র্যাকটিস করবে, এই রকম। এবার এই যে ডাক্তার ম্যাডাম, এনার কিন্তু বিষয়টা একটু আপত্তি ছিল, কারণ উনি কলকাতাতেই জন্মেছে, কলকাতাতেই পড়াশুনো, কলকাতাতেই বড় হওয়া। তো ওনার ইচ্ছে ছিল না যে উনি কলকাতা ছেড়ে উত্তরবঙ্গে গিয়ে পার্মানেন্ট হয়ে যাবে। তো সেই জন্য উনি ওনার বাবা মাকে একবার বলেও দেয় যে মা, আমার এই সম্বন্ধটা পছন্দ না, আমি কলকাতাতেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই। এবার ছেলেটিও তার বাবা মায়ের একমাত্র ছেলে, ওদের নিজস্ব নার্সিংহোম রয়েছে, ছেলেটিও কিন্তু যথেষ্ট একটা মানে ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে, ছেলেটির বাবা ডাক্তার। তো সব দিক থেকে এই ফ্যামিলিটা কিন্তু খুব ভালো ছিল, এক্সেপ্ট এই ডাক্তার ম্যাডামের একটা জিনিসও অপছন্দ ছিল, উত্তরবঙ্গে শিফট করে যাওয়া। তো উনি ছেলেটার সাথে কথা বলে, তো তখন ছেলেটা বলে যে দেখো, আমরা তো সবে একটা নার্সিংহোম মানে খুলেছি এবং আমরা ছাড়াও আরও দুজন পার্টনারশিপে রয়েছে, তো আমরা সবাই আমাদের এখন 100% দিয়ে নার্সিংহোমটাকে বড় করব। এরপরে যখন নার্সিংহোমটা অনেকটা বড় হয়ে যাবে, যখন এটা খুব ভালোভাবে রান করবে, তখন হয়তো আমরা আবার কলকাতায় শিফট করে গেলাম, সেখানে হয়তো আমরা সপ্তাহে 3-4 দিন চেম্বার করলাম, হয়তো আরও সপ্তাহে 2 দিন উত্তরবঙ্গে এলাম, এইভাবে আমরা বিষয়টাকে মেনটেন করব।
এবার এই ডাক্তার ম্যাডামের মনে হলো হ্যাঁ এটাও তো বেশ ভালো আইডিয়া, সত্যিই তো একটা অনেকটা টাকা পয়সা দিয়ে ওরা একটা নার্সিংহোম খুলেছে, তো নার্সিংহোমটাকে বড় করা, সেখানে ভালো করে সার্ভিস দেওয়াটা প্রথমে খুব দরকার। একবার বিষয়টা পুরো সেট আপ হয়ে গেলে তারপরে না হয় আবার আমরা কলকাতায় নতুন করে চেম্বার করতেই পারি, এটা তো খুব একটা কঠিন বিষয় নয়। এবং ছেলেটি এবং ছেলেটির বাবা মা, মানে এই ডাক্তার ম্যাডাম তার বাবা মাকে এটাই বোঝায় যে দেখুন আমরাও তো ডাক্তার, মানে যেহেতু ছেলেটার বাবাও ডাক্তার ছিল, বলছে যে আমাদের এখানে একটা আমরা খুব ওয়েল নোন ফ্যামিলি, তো আপনার মেয়ের এখানে কোনো অসুবিধা হবে না, ও নার্সিংহোমে প্র্যাকটিস করবে, বাইরে চেম্বার করবে, কোনো অসুবিধে নেই। এবার ফ্যামিলিটার সব ভালো, সব কিছু ঠিকঠাক আছে এবং ছেলেটিদের ফ্যামিলি আরেকটু বেশি বড়লোক বলা যেতে পারে। তো এই ডাক্তার ম্যাডামের বাবা মা ভাবলো যে এত ভালো সম্বন্ধ হাতছাড়া করার কোনো মানে হয় না। ছেলেটা এটাও বলে যে আমরা পরবর্তী ক্ষেত্রে কলকাতাতে আবার নতুন করে চেম্বার করব, কোনো অসুবিধে নেই, হয়তো ৩-৪ বছর লাগবে নার্সিংহোমটাকে পুরোপুরি বিল্ড করতে। তো রাজি হয়ে গেল এবং খুব ধুমধাম করে কিন্তু এই ডাক্তার ম্যাডামের বিয়ে হয়। আচ্ছা, এই ঘটনাটা যে লয়ার যিনি আমাকে পাঠিয়েছেন তার এটা মানে ওই যে বললাম যে উনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যখন কাজ করা শুরু করে তার এটা তৃতীয় কেস হবে। 2000 সালটা ছিল 2017-18 এরকম টাইমের ব্যাপার। বিয়ে হয়, খুব ধুমধাম করে বিয়ে হলো, রিসেপশনও বেশ বড় করে হয়, সব কিছু একদম পারফেক্ট। ওনারা হানিমুনে ইউরোপ যান, সেখানে গিয়ে খুব ভালো করে ঘোরাটোরা করে আসেন। আসার পরে প্রথম 2-3 মাস সব কিছু ঠিকঠাক চলছিল। এবার উনি মানে এই ডাক্তার ম্যাডাম যেটা জানিয়েছিলেন আমার যিনি লয়ার তাকে, যিনি আমাকে আর কি ঘটনাটা পাঠিয়েছেন, তাকে বলেছেন যে আমি যখন শ্বশুরবাড়ি যাই গিয়ে দেখি যে আমার শ্বশুরবাড়ি যথেষ্ট বড়লোক, সেটা ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ি মায়ের যে বাপের বাড়ির দিকের যে লোকজন, মানে ওনাদের উত্তরবঙ্গের একটা নামি হোটেলে রিসেপশন হয়েছিল এবং সেই হোটেলে ওনারা বেশ কিছু রুমও বুক করেছিল, যে রুমগুলোর পার ডে ভাড়া ছিল সেই সময় প্রায় 7-8 হাজার টাকা করে। এবং উনি দেখেন যে ওনার শাশুড়ি মায়ের যে বাপের বাড়ির দিকের লোকজন তারা মাঝে মধ্যেই ওনার শ্বশুরবাড়িতে আসতো এবং আসার পরে মানে ওদের জন্য প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো, সব কিছু দামি দামি জিনিসপত্র বাড়িতে আসতো এবং তার পুরো খরচাটাই কিন্তু ওনার হাজব্যান্ডকে দিতে হতো। আচ্ছা, এটা একটা প্রথম ব্যাপার। ওনার বিষয়টা প্রথমে একটু অদ্ভুত লাগে যে ঠিক আছে, মানে পয়সা আছে, খরচা করছে, সেটা একরকম, কিন্তু এই যেটা মানে করা হচ্ছে সেটা মাত্রাতিরিক্ত, এইটার কোনো দরকার নেই, মানে অপ্রয়োজনীয় খরচা বলা যেতে পারে। এবার একদিন এই ডাক্তার ম্যাডাম ওনার হাজব্যান্ডকে বলে যে দেখো এই খরচাগুলো করার তো খুব একটা অর্থ নেই, তো কেন এইগুলো তুমি করছো? তো তখন বলে যে দেখো তুমি এইসব বিষয়ের মধ্যে মাথা ঘামিও না, আর দেখো তুমি তো বাড়ির বউ, তুমিও এখানে প্র্যাকটিস শুরু করেছো, তো তোমার কিন্তু উচিত বাড়িতে কিছু টাকা দেয়া। এবার আমাকে এই লয়ার ম্যাডাম যেটা জানিয়েছে যে ওনার ক্লায়েন্টকে যখন তার হাজব্যান্ড এই কথা বলে ওনার না খুব অবাক লাগে। উনি বলেন যে হ্যাঁ আমি অবশ্যই আমি টাকা দিতেই পারি, আমি ঠিকঠাক রোজগার করি, আমি বললেই আমি দেবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমাকে বললাম যে এই খরচাগুলো তুমি করো না, এগুলো আননেসেসারি এক্সপেন্সেস, তুমি তার বদলে আমাকে এই কথাটা শোনালে এটা আমার ঠিক ভালো লাগলো না। এবারে ছেলেটি ডাক্তার এবং যথেষ্ট একটা ভারভারিক্ষে ভাব রয়েছে তার মধ্যে, এবং এই ডাক্তার ম্যাডামের হাজব্যান্ড কিন্তু ওনার থেকে প্রায় ওই 5-6 বছরের সিনিয়রও ছিল এবং ডাক্তার হিসেবে যথেষ্ট রেসপন্সিবল একজন মানুষ, কিন্তু সে বাইরের লোকের জন্য একরকম তার পার্সোনালিটি, কিন্তু সে যখন ঘরে থাকে বা ঘরের লোকেদের সাথে থাকে তখন তার পার্সোনালিটি কিন্তু একদম আলাদা। তাকে তার মা যেটা বলে, যেভাবে বলে সে শুধু সেটাই করে, সে কিন্তু আর মানে তলিয়ে ভাবে না যে আমি এই কাজটা কেন করছি বা এই কাজটা করার আদৌ প্রয়োজন আছে কিনা। এবং তার মা তাকে মানে সেটা এটাও বলে যে আমার মা বলেছে যে তোর বউয়ের সংসারে টাকা পয়সা দেওয়া উচিত, কন্ট্রিবিউট করা উচিত, তাই জন্য ওনাকে একটা অ্যামাউন্ট বলে, যে অ্যামাউন্টটা কিন্তু খুব ছোটোখাটো অ্যামাউন্ট নয়, বলে যে তুমি এত টাকা পরের মাস থেকে দেবে। এবার এই ডাক্তার ম্যাডামের বিষয়টা একটু মানে ইগোতে লাগে যে আমাকে এভাবে বললো, তো ঠিক আছে আমিও দিয়ে দেবো, কী আছে, আমি যা রোজগার করি তাতে আমি এই টাকা দিতেই পারি, আমার বিশেষ কোনো অসুবিধে হবে না। তো ম্যাডাম টাকা দেওয়া শুরু করলেন, কিন্তু এই যে ব্যাপারটা হলো, এই টাকা পয়সার বিষয়টা যবে থেকে ঢুকে গেল ওই বিয়ে 3 মাস পর থেকে, তখন থেকে কিন্তু আস্তে আস্তে মানে ওনাদের ফ্যামিলির মধ্যে, বিশেষত এই ডাক্তার ম্যাডাম আর ওনার হাজব্যান্ডের মধ্যে একটা কোথাও যেন দূরত্ব সৃষ্টি হতে থাকলো। আচ্ছা, ওনাদের যে নার্সিংহোমটা ওনারা
তৈরি করেছিলেন, তো সেই নার্সিংহোমে ওনার হাজব্যান্ড আর ওনার শ্বশুরমশাইয়ের একটা মানে জয়েন্ট শেয়ার ছিল, আর বাকি যে দুজন ছিল তারাও ডাক্তার, তাদের আলাদা আলাদা শেয়ার ছিল। এবার একদিন হঠাৎ করে ওনার শাশুড়ি মা বলেন যে ওনার একজন ভাই রয়েছে, তো সেই ভাইয়ের ছেলে নাকি মানে বিশেষ কিছু করে না, সে নাকি শেয়ার মার্কেটে টাকা খাটায়। তো বলে যে ওকেও তোরা মানে এই নার্সিংহোম বিজনেসের মধ্যে নিয়ে নে, ওকে তোরা কিছু পার্সেন্ট করে লাভের অংশ দিয়ে দিবি। এবার প্রথমে কিন্তু ওনার হাজব্যান্ড রাজি হয়নি। ওনার হাজব্যান্ড বলেছে, না দেখো এভাবে যখন তখন যাকে তাকে তো ভাই বিজনেসে ঢোকানো যায় না, আর বিজনেসটা পুরোপুরি যে 100% আমরা ওন করছি সেটাও নয়, আরও দুজন রয়েছে। তো বললো না না তুই কর, ভাই অনেক আশা করে বড় মুখ করে আমাকে বলেছে, তোরা যদি একটু না দেখিস ওকে তাহলে কে দেখবে। আর ওনার শ্বশুর মশাই যিনি ছিলেন তিনি আবার তার স্ত্রীর কথা মানে একদম শিরোধার্য, মানে তার ওয়াইফ যদি তাকে বলে যে তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, তার মানে সে দাঁড়িয়ে থাকবে, এইরকম ব্যাপার। ওনার শ্বশুরমশাইও কিন্তু একজন ডাক্তার, জেনারেল মেডিসিনের বেশ বড় ডাক্তার। কিন্তু ওই যে বললাম বাবা ছেলে দুজনেই বাইরের লোকের কাছে একটা হেভি পার্সোনালিটি, একদম খুব মানে ভালো ডাক্তার, সেসব ঠিক আছে, খুবই রেসপন্সিবল লোক, সে সব ঠিক আছে, কিন্তু বাড়িতে তাদের পার্সোনালিটি একদম আলাদা। এবার এই জিনিসটা কিন্তু এই ডাক্তার ম্যাডামের পছন্দ ছিল না। তিনি তার হাজব্যান্ডকে, তার শ্বশুরমশাইকে বলে যে তোমাদের যদি তাকে হেল্প করতেই হয় তাহলে তোমরা তাকে এককালীন কিছু টাকা দিয়ে দাও, সে সেই টাকা দিয়ে কিছু একটা করুক। আর সে তো গরিব তা তো নয়, সে শেয়ার মার্কেটে টাকা খাটায়, তার পয়সা আছে, তাকে এই বিজনেসের মধ্যে ইনক্লুড না করাই ভালো। এবং ওই যে বললাম যে ওনার হাজব্যান্ড কিন্তু একবার বারণও করেছিল তার মাকে যে মা এইটা করা যাবে না, কিন্তু তার শাশুড়ি এমন ঝামেলা অশান্তি শুরু করে, এবং এই বিষয়টার মধ্যে কিন্তু এই ডাক্তার ম্যাডাম কোনোভাবেই মানে ডিরেক্টলি কোনোভাবেই কানেক্টেড নয়, বাট স্টিল তাকে টেনে আনা হয়। তার শাশুড়ি বলছে তোর বউ বারণ করেছে তাই তুই এটা করছিস, কেন বললি? অথচ মানে মানে লয়ার ম্যাডাম লিখেছেন যে ওনার ক্লায়েন্ট অর্থাৎ এই ডাক্তার ম্যাডাম, সে কিন্তু কখনোই তার হাজব্যান্ডকে বলেনি যে তুমি যেহেতু মানে শেয়ারে আছো তাহলে আমি যেহেতু তোমার ওয়াইফ আমার নামটাও ঢোকাও, সে কিন্তু কোনো দিন বলেনি। এবং তার হাজব্যান্ডও বলেনি যে ঠিক আছে তুমি তো আমার ওয়াইফ, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি তোমাকে নমিনি করছি, সেসব কিন্তু কিচ্ছু না। উনি ওনার ভাইয়ের ছেলেকে এই বিজনেসে ঢোকাবেই। যাই হোক, এরপরে অনেক অশান্তি হয় এবং ওনার হাজব্যান্ড এবং ওনার শ্বশুরমশাই বাধ্য হয় তাকে কিছু সামান্য টাকার বিনিময়ে তাকে একটা শেয়ার দিতে। এবার এতে কিন্তু বাকি অন্য যে দুজন ডাক্তার ছিল তারা কিন্তু মানে আপত্তি তুলেছিল যে কেন একজনকে এভাবে ইনক্লুড করা হচ্ছে, এটা তো না করলেও চলতো, এটার তো কোনো দরকার ছিল না। তো কোনো রকমভাবে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে বিষয়টা করানো হয়। এদিকে এই ডাক্তার ম্যাডাম অন্য একটা জায়গায় মানে উত্তরবঙ্গে আর কি ওনার শ্বশুর বাড়ি থেকে আর একটু দূরে একটা জায়গায় উনি একটা নার্সিংহোমে একটা অফার পায়, সেখানে আর কি সপ্তাহে 3 দিন চেম্বার করার জন্য। তো সেখানে উনি যখন ওনার হাজব্যান্ডকে কথাটা বলে, ওনার হাজব্যান্ড বলেছে ঠিক আছে তুমি করো। এটা আবার ওনার শাশুড়ি মা জানতে পেরে যায়। ওনার শাশুড়ি মা বলে যে না, তুমি এই বাড়ির বউ, আর তুমি অত দূরে গিয়ে ওদিককার নার্সিংহোমে তোমার চেম্বার করার দরকার নেই, তুমি এখানেই প্র্যাকটিস করো, তুমি যা করার এখানেই করো, ওখানে যেতে হবে না। এবার সত্যি কথা বলতে কি, একজন মহিলা যে ছোটোবেলা থেকে পড়াশুনো করে কষ্ট করে ডাক্তার হয়েছে, সে তার কেরিয়ারে কোনটা চুজ করবে কোনটা চুজ করবে না সেটা তো তার নিজস্ব ডিসিশন। আর সেখানে যদি সে 3 দিন চেম্বার করে তাদের কিন্তু তার কোনো প্রবলেম হচ্ছে না, তাই সে যথেষ্ট ভালো একটা টাকাও পাবে। আর সে হঠাৎ করে এই ধরনের অ্যাডভাইস নেবেই বা কেন? তো স্বাভাবিকভাবেই এই ডাক্তার ম্যাডাম তার শাশুড়িকে বলে যে কেন আপনি এইভাবে বলছেন, এটা তো আমার কেরিয়ার, আমি যত প্র্যাকটিস করবো তত আমার পক্ষেই ভালো। উনি বলেন না তুমি ওখানে যাবে না। তো কারণ হিসেবে উনি কি বলেন, কারণ হিসেবে উনি একটা খুব বোগাস কথা বলেন। উনি বলেন যে ওখানে নাকি ওনাদের একজন কেউ থাকে এবং সে নাকি ওনাদের ফ্যামিলির শত্রু, বলছে না ওখানে তোমার যাওয়া চলবে না। এবার উনি তো মানে জাস্ট ভাবতেই পারেন না যে ওনার কেরিয়ারে উনি কী করবেন কী করবেন না সেটা মানে ওনার শাশুড়ি ডিসাইড করে দেবে। তো এটা নিয়ে উনি ওনার হাজব্যান্ডকে বোঝায়। ওনার হাজব্যান্ড বলে যে দেখো আমার তো কোনো সমস্যা নেই, ঠিক আছে মা যখন বারণ করছে তোমার ওইখানে প্র্যাকটিস করার দরকার নেই, তোমাকে বরং আমি একটা অন্য চেম্বার খুঁজে দেবো, তুমি সেখানে বসো। এবার এইটা ওনার খুব খারাপ লাগে যে উনি ওনার হাজব্যান্ডকে এই জন্য কথাটা জানিয়েছিল যাতে উনি ওনার মায়ের সাথে কথা বলে, এইভাবে ওনার কেরিয়ারে বাধা সৃষ্টি না করে। কিন্তু না,
উনি মানে ওনার হাজব্যান্ড বিষয়টা একেবারেই কর্ণপাত করে না, এবং যখন এই ডাক্তার ম্যাডাম তার হাজব্যান্ডকে একটু কড়া হয়ে বলতে যায় যে দেখো আমি কিন্তু নেক্সট মান্থ থেকে ওখানে প্র্যাকটিস শুরু করব, তখন ওনার হাজব্যান্ড উল্টে ওনার উপরেই রেগে যায় এবং বলে যে না, তুমি মায়ের কথার মানে অবাধ্য হতে পারবে না। উনি বলেন যে তুমি একজন ডাক্তার হয়ে এই কথা কি করে বলছো? ডাক্তারদের তো সবার আগে তাদের আদর্শবোধ, তাদেরকে সার্ভ করতে হবে পেশেন্টদেরকে। উনি বলেন যে দেখো, আমি ওসব বিষয়ে কোনো কথা বলতে চাই না, তোমার যা আদর্শ, যা কাজ করা তোমাকে এখানেই করতে হবে, তুমি বাইরে যেতে পারবে না। এইটা আবারও খুবই খারাপ লাগলো, এবং এই বিষয়টা নিয়ে অনেক জলঘোলা হয়। ডাক্তার ম্যাডাম তার বাবা মাকে জানায়, তার বাবা মা আবার ওনার হাজব্যান্ডের বাবা মায়ের সাথে কথা বলে যে কেন, বোঝানোর চেষ্টা করে যে আমার মেয়ের কেরিয়ারের বিষয়ে আমরাও কখনো এভাবে কখনো ইন্টারফেয়ার করিনি, প্লিজ আপনি ওর ডিসিশনটা ওকে নিতে দিন, আপনি কেন বারণ করছেন। সেটা নিয়েও একটা অশান্তি হয় এবং বিষয়টা একটা খুব খারাপ জায়গায় চলে যায়। তো তখন এই ডাক্তার ম্যাডাম কী করেন, উনি তখন ওনার হাজব্যান্ডকে বলে যে তোমরা যদি এরকম করো তাহলে আমি কিন্তু সমস্ত ছেড়ে দিয়ে আমি আবার কলকাতা চলে যাব, এবং সেখানে গিয়ে কিন্তু আমি আমার নিজের মতো করে থাকবো, আমি কিন্তু তোমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। তখন আবার ওনার শাশুড়ি, শ্বশুরমশাই, ওনার হাজব্যান্ড সবাই ওনাকে বলে যে না না, তুমি বেশি রাগারাগি করছো, ঠিক আছে তোমার যখন এত ইচ্ছে করছে তাহলে তুমি ওখানে প্র্যাকটিস করো, কিন্তু তুমি ওখানে সপ্তাহে 1 দিন যাও, 3 দিন যাওয়ার দরকার নেই। এবার ডাক্তার ম্যাডাম, শত হলেও তো একটা মেয়ে, সে একটা মেয়ে, সে যত সাকসেসফুলি হোক না কেন, সে যে প্রফেশনের সাথেই যুক্ত থাকুক না কেন, একটা মেয়ে কিন্তু কখনোই চাইবে না যে তার সংসারটা ভেঙে যায়। উনিও চাননি, উনি ভাবলো যে ঠিক আছে আমি তাহলে একদিনই যাই, একদিনই ওখানে বসবো। তো উনি সপ্তাহে 1 দিন করে ওখানে কাজ করা শুরু করলেন। এইদিকে কি হলো, এদিকে উনি দেখতেন যে পুরো পরিবারের মধ্যে ওনার শাশুড়ি মা, এমনিতে কিন্তু আত্মীয় স্বজন বলুন বা বাইরের লোকের সামনে ওনার শাশুড়ি মা দেখাতেন যে উনি ওনার ছেলের বউকে ভীষণ ভালোবাসে, সমস্ত আত্মীয় স্বজনের সাথে খুব ভালো করে কথা বলতেন, নিজের ছেলের বউমাকে খুব মানে মিষ্টি মিষ্টি কথা, তাকে আদর করে, এগুলো উনি করতেন। বাট উনি এতটাই কুসংস্কারাচ্ছন্ন ছিলেন যে বাড়ির মধ্যে মানে প্রত্যেক সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন উনি বিভিন্ন ধরনের ক্রিয়া আদি করতেন। কোনো একটা পুঁটলি ঘরের কোনায় রেখে, ওনাদের কিন্তু বিশাল বাড়ি, তো সেই ঘরের কোনায় কোথায় কোনো পুঁটলি রাখলো। সকালবেলা একদিন ওনার ঘরের দরজা খটখট করছে, কি না এত ভোরবেলা গিয়ে বলছে যে না, তুমি তো ছেলের বউ, তুমি এক্ষুনি যাও, গিয়ে স্নান করে আসো, একটা মানে কাপড়ের মধ্যে কিছু একটা দেয়া ছিল, বললো যে তুমি এই জিনিসটা ঈশান করে মাটিতে রেখে আসো। তো ডাক্তার ম্যাডাম বলছেন যে তুমি কি আমাকে করতে বলছো, এগুলো কি, এগুলো আমি কেন করব? উনি বলছেন না না, তুমি ওসব বুঝবে না, তুমি এটা করো, তাতে আমাদের সকলের খুব ভালো হবে। আজ এই কাল সেই, পশু সর্ষে ছড়াচ্ছে, তরশুদিন শোল মাছ এনে সেটা পুড়িয়ে সেই মানে সেই ধোঁয়াটা সারা ঘরে দিচ্ছে, মানে মনেই হবে না যে এত শিক্ষিত একটা বাড়ি, এবং উনি নিজেও পর্যন্ত কিন্তু যথেষ্ট শিক্ষিত ছিলেন, ওনার শাশুড়ি মা, বাট তার প্রতি পদে 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 সেই ধরনের বিভিন্ন ধরনের রিচুয়ালস করতো। এবং যখন মানে উনি ওনার শাশুড়ি, এই ডাক্তার ম্যাডাম ওনার শাশুড়িকে জিজ্ঞেস করতো যে কেন তুমি এগুলো করছো, এগুলো করার কি দরকার আছে, উনি কিন্তু সঠিক কিছু ব্যাখ্যা দিতে পারতেন না, শুধু বলতেন যে এগুলো করলে নাকি সংসারের মঙ্গল হবে। তো ওনার ক্লায়েন্ট মানে এই লয়ার ম্যাডাম যেটা লিখেছেন যে আমার ক্লায়েন্ট আমাকে এসে বলে যে আমি ভাবতেই পারিনি যে আমি যে ফ্যামিলিতে বিয়ে করে যাচ্ছি, যাদের এত টাকা পয়সা রয়েছে, এত প্রোগ্রেসিভ, বিয়ের আগে যারা এত ভালো ভালো কথা বলেছে, এত বড় বড় কথা বলেছে, তাদের বাড়ির এই অবস্থা হবে। মানে আজকে এই করা যাবে না, আজকের 8টার পরে আমিষ খাওয়া যাবে না, এই সময় স্নান করা যাবে না, অমুক সময় নতুন জামা পরা যাবে না, সে মানে এত বিধিনিষেধ, এত বিধিনিষেধ। মানে ডাক্তার ম্যাডাম মানে আর কি ওনার মানে লয়ারকে বলেছিলেন যে ওখানে মানে একটা সময় মনে হতো যে শ্বাসও হয়তো বলবে যে কিছুক্ষণ তুমি শ্বাস ধরে রাখো, এইরকম ব্যাপার। আর প্রত্যেক দিন যখন উনি চেম্বার থেকে আসতেন, মানে সে শীতকাল হোক, বর্ষাকাল হোক, যখনই হোক, মানে স্নান তো ডাক্তাররা চেম্বার থেকে এসে করে, সেটা অনেক পেশেন্টকে নিয়ে কাজ করতে, সেটা ঠিক আছে, সেটা তো একটা পার্ট অফ হাইজিন মেনটেন। কিন্তু ওনার শাশুড়ি মা কী করতেন, একটা লোহার একটা জিনিসে আগুন ধরাতেন, ওনার হাজব্যান্ডকে দিয়েও বলতেন যে তুই আগুনটা ছুঁয়ে তারপরে বেডরুমে ঢুকবি, ওনাকে বলতেন, ওনার নিজের হাজব্যান্ডকে বলতেন, এরকম নানান কাজ উনি করতেন। এবং এই নিয়ে যদি ডাক্তার ম্যাডাম কিছু ওনার শাশুড়িকে বলতো বা উনি ওনার হাজব্যান্ডকে বলতো, মানে সে প্রচণ্ড আর কি অশান্তি হতো। আর ওনার হাজব্যান্ড এমনই একজন মানুষ ছিলেন যে
বাইরে থেকে যদি কেউ তাকে দেখে বা তার সাথে কথা বলে বা তার সাথে কোনো ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করে, কেউ বুঝতেই পারবে না যে এই মানুষটা বাড়িতে যখন ঢোকে সে সম্পূর্ণ আলাদা হয়ে যায় কী করে। এমনিতে তার সাথে যদি কেউ কথা বলে, সে র্যাশনাল থিঙ্কিং করবে, সে সায়েন্টিফিক্যালি বোঝাবে, যেমন আর 5 জন ডাক্তার হয়। কিন্তু যখনই সে আবার বাড়িতে ঢুকছে তখন কিন্তু তার সেই লজিকগুলো কীরকম যেন হারিয়ে যাচ্ছে। তাকে যখনই বলা হচ্ছে যে কেন এটা করছে, তোমার মাকে এটা বারণ করো বলতে, বা এটা করতে বারণ করো, বা আমি এটা করব না, সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ড বলতেন যে না, মা যখন বলেছে তোমায় করতে হবে, অত ভালো মন্দ অত সব কিছু তুমি লজিক খুঁজতে যেও না, মা আমাদের থেকে বেশি জানে, মা যা করছে ঠিক করছে। এবং শুধুমাত্র এটা উনি নয়, মানে ওনার শ্বশুরমশাইও কিন্তু সেম জিনিসটা ফলো করতো। এবং এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এই ডাক্তার ম্যাডামের পক্ষে টলারেট করা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। মানে উনি যখনই ওনার শ্বশুরবাড়িতে ঢুকতেন ওনার মনে হতো যেন উনি একটা খাঁচায় বন্দি আছে। প্লাস ওনাকে বাপের বাড়ি যদি যাওয়ার হতো, ওনার শাশুড়ি বলতো না, এখন বাপের বাড়ি যাওয়ার দরকার নেই, আমি পঞ্জিকা দেখব, পঞ্জিকা দেখে আমি ডেট তোমাকে বলবো, তুমি সেই ডেটেই বাপের বাড়ি যাবে এবং আমি তোমাকে একটা ডেট বলে দেবো, তার মধ্যেই তুমি বাপের বাড়ি থেকে ফিরবে। মানে ভাবুন, মানে এইরকমও ফ্যামিলি হয়। আর এটা কিন্তু ওই যে আমি বলছি, এটা কিন্তু আমি মানে যারা ধরুন একটু সমাজে পিছিয়ে পড়া বা যাদের অতটা এডুকেশন নেই বা যাদের অতটা ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, আমি সেরকম ফ্যামিলির কথা কিন্তু একদমই বলছি না। যথেষ্ট প্রতিপত্তি রয়েছে ওই ফ্যামিলির, সেই বাড়ির এই অবস্থা। এর মধ্যেই ডাক্তার ম্যাডামের সাথে তার শাশুড়ি মায়ের একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলার কথা যখন উনি ওনার হাজব্যান্ডকে জানায়, ওনার হাজব্যান্ড স্বাভাবিকভাবেই ওনার পক্ষে কিন্তু কথা বলে না। উনি বলেন যে দেখো, তোমাকে মা যেটা বলেছে সেটাই করো, কি আর করবে। তো ওনার খুব খারাপ লাগে এবং উনি বাপের বাড়ি চলে আসেন। এবার উনি যখন বাপের বাড়ি চলে আসেন তার দিন 20 পরে ওনাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো ম্যাডামের তো খুবই মন খারাপ, তিনি ভাবছেন যে আমি কী করব। তো উনি বাড়িতে ওনার মা বাবাকেও বলেন, ওনার মা বাবা তো মানে বিশ্বাসই করতে পারছে না যে তাদের জামাইয়ের এরকম স্বভাব, মানে যে এত শিক্ষিত, এত একটা ওয়েলদি এবং রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করে, সেই বাড়ির মানুষগুলো এই ধরনের মানসিকতা রাখে। বিশেষত ওনার শাশুড়ি মা প্রচণ্ড রকমভাবে মানে ছোঁয়াছানি লাগা বলুন বা নজর লাগা, এইসব বিষয়গুলো এত বেশি মানতেন যে যেটা ওনার কাছে মানে ভীষণ রকমভাবে প্রবলেমের আর কি উদ্রেক করছিল। তো আমাকে লয়ার ম্যাডাম যেটা বলেছেন যে আমার ক্লায়েন্ট তার বাড়িতে যখন প্রথমবার কথাটা বলে তারাও বিশ্বাস করতে পারছিল না যে ফ্যামিলিটা এরকম। এবার ম্যাডামের তো খুব মন খারাপ। আর দিন কয়েক পরে ওনাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, উনি মনে মনে অনেক কিছু চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু সেখানে দেখলেন যে উনি যখন চলে এলেন, প্রথম দিন ওনার হাজব্যান্ড ওনাকে আর ফোনই করেনি। সেকেন্ড দিন একবার ফোন করে এবং বলে যে তুমি কবে ফিরছো। তো উনি বলেন যে আমি কবে ফিরবো সেটা তোমাকে আমি কি করে বলবো, তোমাদের বাড়ির যা পরিস্থিতি আমার তো মনে হয় আমার আর ফেরাই হবে না, এরকম করে বলে, কিছু মান অভিমান চলে। তো এরপরে হঠাৎ করেই মানে ওনার হাজব্যান্ড ওনাদের বাড়িতে আসে, মানে ডাক্তার ম্যাডামের বাড়িতে আসে এবং বাড়িতে যে মুহূর্তে আসে সেই মানুষটা কিন্তু একদম অন্যরকম। সে মানে ডাক্তার ম্যাডামের সাথে প্রচণ্ড ভালোবেসে কথা বলছে, তার শ্বশুর শাশুড়ির সাথে খুব ভালো করে কথা বলছে, অনেক জিনিসপত্র এনেছে শ্বশুরবাড়িতে। এবং এটা দেখে না মানে লয়ার ম্যাডাম যেটা লিখেছেন যে আমার ক্লায়েন্ট নিজেই অবাক হয়ে গেছে যে আমার হাজব্যান্ড এত ভালো ব্যবহার করছে আমার সাথে, এত ভালো ব্যবহার করছে আমার বাবা মায়ের সাথে, কিন্তু ওর বাড়িতে কি হয়, মানে বাড়িতে যখন আমি থাকি ও যেন মনে হয় যেন আমাকে দেখেও দেখছে না, আমি কিছু বললেও সেটাকে খুব একটা পাত্তাও দেয় না। মানে একটা কথা যদি বলতে শুরু করি 5 মিনিট শুনবে, তারপরে মানে উঠে অন্য কোনো কাজের বাহানায় বেরিয়ে যাবে। মানে সেই মানুষটা এসে আমার সাথে এত ভালো ব্যবহার করছে। এবং ওনার তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো, উনি তখনই ভেবেছিলেন যে আমি ডিভোর্স নেব। তো দেখছে যে হাজব্যান্ড এত ভালো ব্যবহার করছে বা আমার সাথে এত ভালো ব্যবহার করছে, ওনাকে বলছে চলো আমি তোমাকে অ্যানিভার্সারি গিফট কিনে দেবো, জোর করেই ওনার হাজব্যান্ড ওনাকে নিয়ে যায়। এবং উনি লিখেছেন যে ওনাকে তানিশকে নিয়ে যায়, সেখানে 6.5 লক্ষ টাকা দিয়ে ওনাকে একটা ডায়মন্ডের চেন গিফট করে। মানে সব কিছু দেখে উনি নিজেও খুব অবাক হয়ে গেছে যে মানে হাজব্যান্ড আমাকে এতটা ভালোবাসে, অথচ বাড়িতে তো সেটা আমাকে তার কিছুই প্রকাশ পায় না। তো তখন এই ম্যাডামের মা ডাক্তার ম্যাডামকে বোঝালেন যে দেখ, সব মানুষ তো সমান হয় না, বাড়িতে হয়তো মানে ওর পরিস্থিতিটা সেরকম নয়, তাই হয়তো ও সেভাবে ভালোবাসার প্রকাশটা করতে পারে না, কিন্তু জামাই আমাদের সাথে যা ব্যবহার করছে, তোকেও তো দেখলাম এখানে যথেষ্ট কেয়ার করছে, তো
তুই আরেকবার ভেবে দেখ কী করবি, তুই কি সত্যিই ডিভোর্স নিবি? এবার বুঝতেই পারছেন যে কোনো মেয়েই চাইবে না যে তার সংসারটা ভেঙে যাক, এবং সে যখন দেখছে যে তার হাজব্যান্ড অ্যানিভার্সারি নিয়ে প্ল্যান করছে, তাকে একটা গিফট কিনে দিচ্ছে, তার পছন্দের গিফট কিনে দিচ্ছে, তো মেয়েটা ভাববেই, তাই না? এটা তো খুব স্বাভাবিক যে ঠিক আছে, হয়তো আমার হাজব্যান্ডের মানে প্রকাশ করতে, অনেক মানুষ দেখবেন অনেক ধরনের ইমোশন তাদের মনে থাকে, কিন্তু তারা সেটাকে সেভাবে প্রকাশ করতে পারে না। উনিও সেরকমই ভাবলেন, এবং ভাবনা চিন্তার পরে উনিও ভাবলেন যে ঠিক আছে, আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। এবার এই অবধি কিন্তু একরকম ছিল। এরপরে উনি যখন শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছলেন, ওনার শাশুড়ি মা যখনই দেখলেন যে উনি বেশ মানে দুজনে বেশ হাসি খুশি হয়ে আনন্দ করে বেশ একটা ভালো মুডে বাড়িতে ঢুকছে, সঙ্গে সঙ্গে ওনার শাশুড়ি মায়ের বিভিন্ন ধরনের কমেন্ট পাস করা শুরু হয়ে গেল। যথারীতি এই সমস্ত শুনে ওনার হাজব্যান্ডেরও মাথাটা বিগড়ে গেল। ওনার হাজব্যান্ডও বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আবার সেই বিরক্ত, আবার সেই ছোটোখাটো কথা কাটাকাটি এগুলো শুরু হলো। এইবারে ওনার শাশুড়ি মা যেটা করলেন সেটা হচ্ছে, ওনাদের একজন আত্মীয় ছিল, যে আত্মীয় কিন্তু বিয়েতেও এসেছিল। তো সেই আত্মীয়া মেয়েটির মানে সাথে এই ডাক্তার ম্যাডামকে কম্পেয়ার করা শুরু করলেন। উনি বললেন যে আমাদের অমুক মেয়েটা এত বড়লোক বাড়ির মেয়ে, ওর বাবা হচ্ছে ব্যবসায়ী, মানে এদের সাথে কিছু একটা আত্মীয় আছে, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তো উনি অতটাও ভালো করে জানতেন না যে এক্স্যাক্ট আত্মীয়তাটা কীভাবে, মানে কে কার কী হয় সেটা উনি জানতেন না, কিন্তু এটুকু জানতেন ওদের আত্মীয় হয়, হয়তো একদম নিকট নয়, একটু দুঃসম্পর্কের, বাট আত্মীয়। তো ওনার শাশুড়ি মা বললেন যে আমাদের ওই মেয়েটা কত সুন্দর দেখতে, কত যোগ্যতা, কত বড় ব্যবসা সামলায়, বাবার ব্যবসা সামলায়, সে কিন্তু তোমার মতো নয়, তুমি ভীষণ অহংকারী মেয়ে, আমার ছেলেও ডাক্তার, আমার হাজব্যান্ডও ডাক্তার, আমিও এত ভালো কাজ করেছি সারা জীবনে, তুমি ভীষণ অহংকারী, হ্যাঁ, তুমি আমার ছেলের সাথে ভালো ব্যবহার করো না, ওকে দিয়ে তুমি দামি গিফট কেনাও, সব ঠিক আছে, কিন্তু তুমি আমার ছেলেকে ভালোবাসো না, এরকম উল্টো পাল্টা কথা বলতে থাকে। এবং উনি অবাক হয়ে যায় যে এতদিন যেটা বলতো সেটা একরকম ছিল, কিন্তু এখন আবার উনি কথায় কথায় ওই যে মেয়েটা রয়েছে, ওনাদের যে আত্মীয় হয় নাকি, সেই মেয়েটার সাথে খালি কম্পেয়ার করছে। এবার এটা তো ওনার খুব খারাপ লাগে, তো উনি মনে মনে ঠিক করেছিল যে ঠিক আছে, আমার হাজব্যান্ড যদি আমার সাথে থাকে, আমরা এই নার্সিং হোমটা ঠিকঠাক করে দাঁড়িয়ে যাক, তারপরে আমরা এই বাড়ি থেকে বেরিয়ে আলাদা করে সংসার করব। এবং এই বিষয়ে যেদিন আর কি ওনারা ফিরছিলেন, সেদিন কিন্তু এই ডাক্তার ম্যাডাম ওনার হাজব্যান্ডের সাথে এই বিষয়ে কথাও বলে, এবং ওনার হাজব্যান্ড বলে যে ঠিক আছে, নার্সিং হোমটা ঠিক করে দাঁড়িয়ে যাক, পরবর্তী সময়ে আমরা কলকাতাতেই সেটেল করে যাব। এবার উনি দেখলেন যে ওনার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন মানে পুরোটাই হচ্ছে ওনার মায়ের দ্বারা প্রচণ্ড রকমভাবে উনি ইনফ্লুয়েন্সড হয়, এবং এই ইনফ্লুয়েন্সটা কিন্তু মানে প্রচণ্ড রকমভাবে একটা খুবই কষ্টকর বিষয়। কারণ সেই সময় উনি মানে ভেবে কথা বলে না, উনি চোখের সামনে যদি দেখেন যে কিছু একটা ভুল হচ্ছে, উনি সেটার প্রতিবাদ করে না। তা উনি মনে মনে ডাক্তার ম্যাডাম ভেবে নিয়েছিলেন যে ঠিক আছে, আমার হাজব্যান্ড তো ভালো, আমাকে তো ভালোবাসে, তাহলে আমি আমার শাশুড়ির যা কথা বলছে সেগুলো অতটা পাত্তা দেবো না, এমনিতেও আমি সকালবেলাতে বেরিয়ে যাই, ফিরতে ফিরতে সেই সন্ধে 8টা 8:30 হয়েই যায়, তো বাকি সময়টা আমি ইগনোর করে নেব। তো এভাবেই কিছুদিন চললো, কিন্তু এরপরে দেখছে ওই যে আত্মীয়া মেয়েটি, সেই মেয়েটি খুব ঘন ঘন ওনাদের বাড়িতে আসা শুরু করেছে। এবার উনি হয়তো সকালবেলা ব্রেকফাস্ট করতেন, একটু তাড়ায় থাকতো, কারণ অনেক সময় অনকল থাকতো, ওপিডির প্রেশার, প্রচুর পেশেন্ট দেখতে হতো, তো উনি অতটা ওই মেয়েটার সাথে ইন্টারাকশন করার সময় পেতেন না। কিন্তু ওই মেয়েটি বারবার এই ডাক্তার ম্যাডামের সামনে বিভিন্ন ধরনের এমন কথা বলতো, যে কথাগুলো হয়তো সরাসরি না হলেও ইনডাইরেক্টলি কিন্তু এই ডাক্তার ম্যাডামকে হিট করে বলতো যে তুমি ডাক্তার হতে পারো, কিন্তু আমার যোগ্যতা অনেক বেশি তোমার থেকে, আমার অনেক বেশি টাকা আছে, আমি অনেক বড় ব্যবসা সামলাই, আমি অনেক বড় ব্যবসা তৈরি করেছি, এরকম নানান টাইপের কথাবার্তা বলতো। এবার বুঝতেই পারছেন, যারা ধরুন খুব ব্যস্ত হয় নিজেদের জীবন নিয়ে, নিজেদের লাইফে, তারা কিন্তু এইসব ছোটোখাটো বিষয় প্রথমে অতটাও পাত্তা দেয় না, ভাবছে ঠিক আছে বলছে বলুক। কিন্তু উনি দেখলেন যে মেয়েটা উত্তরোত্তর মানে অদ্ভুত রকমভাবে ওনার ফার্স্ট সন্দেহ হয় ওই মেয়েটার কোনো না কোনোভাবে ওনার হাজব্যান্ডের প্রতি একটা ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্টটা মানে কোনো ভাই বোনের ইন্টারেস্ট বলুন, বা এমনি নর্মাল আত্মীয় স্বজন হলে যেরকম একটা ইন্টারেস্ট থাকে সেটা নয়, একটু বিশেষ টাইপের। এবং মানে ওনার হাজব্যান্ডকে বলছে যে তুমি আমাকে একটু অমুক জায়গায় ড্রপ করে দাও, আমার ড্রাইভার আসেনি আজকে, এরকম জিনিস 1-2বার হতে থাকে। এবং যখন এটা কয়েকবার হয়ে যায়,
ওনার মনে না ব্যাপারটা হন্ট করে যে এই মেয়েটা এরকম আচরণ করছে কেন, এর তো এরকম আচরণ করার কথা নয়। আর ওনার শাশুড়ি মা এমন করেই মেয়েটার সাথে কম্পেয়ার করে যেন ওনার ছেলের এই মেয়েটির সাথে বিয়ে হলে বেশি ভালো হতো, বা এই মেয়েটি মানে ওনার ছেলের বৌমা হওয়ার সব থেকে বেশি যোগ্যতা রাখে এই ম্যাডামের থেকে। এই জিনিসটা না উনি যখন মনে মনে চিন্তা করেন, ওনার না খুব অদ্ভুত লাগে। এবং নেক্সট যখন ওনার শাশুড়ি মা আবার এরকম কোনো একটা কথা তোলে, তখন উনি সরাসরি জিজ্ঞেস করেছে যে আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি বুঝতে পারছি না আপনি সবসময় আমার সাথে আপনাদের সেই আত্মীয় মেয়েটিকে কেন তুলনা করেন। আমার পড়াশুনো একরকম, ওই মেয়েটির কাজকর্ম আর একরকম। আমি একজন ডাক্তার, আপনার নিজের ছেলেও ডাক্তার, আপনার হাজব্যান্ডও ডাক্তার, আপনি জানেন যে একটা ডাক্তার হতে গেলে কতটা পড়াশুনো করতে হতে পারে। আবার এখানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এই ডাক্তার ম্যাডামের সব ঠিকঠাক, কিন্তু ওনার না মাথায় চুলের গোছটা একটু কম ছিল ছোটোবেলা থেকেই আর কি। ওনার একটা হেয়ার ফলের প্রবলেম ছিল, তো সেই জন্য মানে এমনিতে চুল আছে সবই ঠিক আছে, বাট অতটা মোটা চুলের গোছ নয়, যেটা খুব কমন এখনকার দিনে অনেকেরই মানে হেয়ার হেলথ অতটা ভালো হয় না, অতটা মানে হেয়ার গ্রোথটাও অতটা বেশি হয় না, অত বেশি ঘন চুল হয় না, এটা তো খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। তো সেটা নিয়েও ইভেন নাকি ওনার শাশুড়ি মা ওনাকে ইনডাইরেক্টলি কথা শোনাতো। তো এটা যখন উনি ওনার শাশুড়ি মাকে বলে যে আপনি কেন এইভাবে কথাটা বলছেন, এটা খুব খারাপ লাগে শুনতে, ওই মেয়েটি আপনাদের আত্মীয় হয়, আপনি কেন এভাবে বলেন। তখন উনি বলেন যে হ্যাঁ, আত্মীয় হয়তো কি হয়েছে তাতে, আর ও তো আমাদের খুব কাছের আত্মীয় না, ও আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। আর এই যে তুমি আমার ছেলেকে দিয়ে এত দামি দামি হার কেনাও, এত দামি দামি ড্রেস কেনাও, আজকে তুমি কখনো ভেবে দেখেছো যে আমার ছেলে এই জায়গাটায় যে এসেছে, আমার স্বামী যে এই বাড়ি তৈরি করেছে, এত কিছু তৈরি করেছে, সেটার পিছনে কতটা কষ্ট করতে হয়েছে। কিন্তু ওই মেয়েটি সে কিন্তু বোঝে, কারণ তার বাবার ব্যবসা আছে, সে জানে এক টাকা দিয়ে কিভাবে 100 টাকা বানাতে হয়। তুমি কি সেটা জানো? মানে এরকম নানান উল্টো পাল্টা কথা নাকি বলে। এবং ওই মেয়েটির উপরেও কিন্তু আস্তে আস্তে এই ডাক্তার ম্যাডামের সন্দেহ হতে থাকে যে মেয়েটি বারবার আমার হাজব্যান্ডের সাথে একা বেরোতে চায়, মেয়েটি বারংবার বাড়িতে আসে, এবং সেই সময় বাড়িতে বেশি আসে যে সময় ওনার হাজব্যান্ড বাড়িতে থাকে। এবং এই সব বিষয়টা না কেমন জানি না ওনার কাছে পুরো গুলিয়ে যায়। আর যেহেতু উনি নতুন বিয়ে হয়ে ওখানে গেছিলেন, তো উনি কাউকেই সেভাবে চিনতেন না, আত্মীয় স্বজন কাকে আর কি জিজ্ঞেস করবে। এইবার ঘটনাটা আস্তে আস্তে কিন্তু অন্যদিকে মন নেয়, এবং উনি বুঝতে পারলেন যে ওনার হাজবেন্ড মানে একদিন ওনাদের বাইরে খেতে যাওয়ার কথা ছিল। তো ওনার হাজবেন্ড বললেন যে আমি আর 15 মিনিটের মধ্যে ঢুকছি, তুমি রেডি হয়ে থাকো। উনি আগে বাড়িতে চলে এসেছিলেন। তো এই ডাক্তার ম্যাডাম রেডি হয়েছিলেন। তো ওনার হাজব্যান্ডকে তারপরে কল করে, বলে যে দেখো আমি একটা কাজে আটকে গেছি, আমি আর 15 মিনিট আমাকে দাও, আমি আসছি। এইরকম করে করে প্রায় 1 ঘন্টা কেটে যায়। 1 ঘন্টা কেটে যাওয়ার পরে উনি যখন ওনার হাজব্যান্ডকে আবার ফোন করেছে, তখন ওনার হাজব্যান্ড ওনাকে বলছে যে ওনাদের সেই আত্মীয়, সেই মেয়েটির নাম ছিল সোমা, বলছে যে সোমার একটু প্রয়োজন পড়ে গেছে, তো এই সোমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, তো আমি ওকে ড্রপ করে দিয়ে আসছি, ফেরার সময় ওদের বাড়ির গাড়ি এসে ওকে নিয়ে যাবে। মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে যেখানে ওনাদের মানে 1 সপ্তাহ আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে ওনারা আজকের দিনে বাইরে খেতে যাবে, সেই বেরোনোর সময় ওই মেয়েটি ওনার হাজব্যান্ডকে ফোন করে এমনভাবেই কনভিন্স করে যে ওনাদের পুরো ডিনারের প্ল্যানটা একদম বরবাদ হয়ে যায়। এই জিনিসটা ওনার ভীষণ খারাপ লাগে। তো যথারীতি বাড়িতে আসে, তো যে কোনো মেয়ে ওনার ডাক্তার ম্যাডামের জায়গায় যে কেউ থাকতো সবারই খারাপ লাগতো। তো সেও বলে যে তুমি এটা কেন করলে, যেখানে তোমার সাথে আমার বেরোনোর এতদিন ধরে কথা হয়ে আছে, 1 সপ্তাহ আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে আমরা বেরোবো, তুমি সোমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি আজকে আমাদের ডিনার ডেটটাকে এইভাবে পণ্ড করে দিলে। এবং এইটা যখন বলে তখন ওনার হাজব্যান্ডও খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে, এবং ওনার হাজব্যান্ড যতটা না রিয়্যাক্ট করে তার থেকেও বেশি ওনার শাশুড়ি মা রিয়্যাক্ট করতে শুরু করে। বলে যে না, আমি সোমাকে বলেছি তোকে ফোন করতে যাতে তুই ওকে হেল্প করিস, কেন এতে খারাপ কী আছে। এবং পুরো বিষয়টা মানে ওনার শাশুড়ি মা এমন করে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল যাতে মানে ওনার হাজব্যান্ডও ভাবলো যে আমার স্ত্রী খারাপভাবে আমাকে কথাটা বললো, একটা বাজে কথা বলতে চেয়েছে। আবার ওনার শাশুড়ি মাও কিন্তু ওনার উপরেই পুরো দোষটা দেয়, এবং পুরো জিনিসটা ঘুরে গিয়ে সমস্ত দায়ভার এসে এই ডাক্তার ম্যাডামের ঘাড়ে এসে পড়ে। এবং এরপরে যেটা উনি দেখতেন যে ওই মেয়েটা মাঝে মধ্যেই আসতো, ওনার শাশুড়ি মাকে কিছু একটা দিত,
এবং ওনার শাশুড়ি মা সেই জিনিসটা উনি নিজের চোখে বেশ কয়েকবার দেখেছে, যে বাড়িতে সবাই খেতে বসবে রাতের বেলা কি দুপুরবেলা, উনি সবার খাবারে ওপর দিয়ে কিছু একটা দিয়ে দিতেন এবং সেই খাবারটাই সকলে খেতেন। এবার যেহেতু ডাক্তার ম্যাডাম নিজে এই জিনিস দুবার দেখেছিলেন, তো যে দুবার উনি দেখে ফেলেছিলেন সেই দুবার উনি খাননি, কোনো কারণে সেই প্লেটটা থেকে উনি খাবার খাননি। এবং এই ব্যাপারটা যখন আরও বেশি দিনের পর দিন এগোতে থাকে, উনি দেখলেন যে ওনার বাড়িতে ওই যে আত্মীয়া যে মেয়েটি, সেই মেয়েটি মানে প্রায় দিনই বাড়িতে আর কি আসছে এবং এসে ওনার হাজব্যান্ডের সাথে এমন করে কথা বলছে, ওনার শাশুড়ির সাথে ওনার শ্বশুরের সাথে এমন করে কথা বলছে যেন সেই এই বাড়ির বউ, মানে সেই যেন বাড়ির বৌমা আর ইনি যেন আউটসাইডার, এরকম একটা ব্যাপার। এদিকে উনি কলকাতাতে যেখানে চেম্বার করতেন, তো এরকম কয়েকটা জায়গা থেকে ওনার কাছে কল আসে যে ম্যাডাম আপনি কি আর এখানে চেম্বার করবেন না। এবার এদিকে তো ওনার বৈবাহিক জীবন একদমই ঠিকঠাক চলছে না, প্রত্যেক দিন শ্বশুরবাড়িতে কিছু না কিছু নিয়ে ওনার খুব মন খারাপ হয়ে যাচ্ছে এবং ওনার এই মন খারাপ বলুন বা এই অশান্তির প্রভাব ওনার মনে পড়ছে, শরীরে পড়ছে, ওনার কাজের ক্ষেত্রে পড়ছে। তো উনি ওনার হাজব্যান্ডকে বেশ কয়েকবার জিজ্ঞেস করে, কিন্তু উনি দেখলেন যে ওনার হাজব্যান্ডের না সেরকম কোনো সে নেই, মানে মানুষটা হয়তো খারাপ নয় কিন্তু সে তার মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে পারবে না। সে ওই সোমা বলে যে তাদের আত্মীয় মেয়েটি, সেই মেয়েটি কিছু বললে সে না করতে পারে না। একটা অদ্ভুত রকমের যেন মানে হাত পা বাঁধা অবস্থায় তার স্বামী রয়েছে, অথচ তার স্বামী দুহাতে রোজগার করছে, যথেষ্ট তার নামডাক রয়েছে, সে একজন খুব ভালো ডাক্তার, সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন তার একটা যেন সুতো বাঁধা রয়েছে এরকম টাইপের। এবং ওই যে বললাম বাড়ির ভিতরে ঢোকার পর থেকে ওনার হাজবেন্ড একদম অন্য টাইপের মানুষ হয়ে যেতেন। তো উনি বুঝে গেলেন যে এই পরিবারে আর আমার পক্ষে থাকা সম্ভব নয়, তো উনি চলে এলেন। এবং আমাকে আজকে ঘটনাটা যিনি পাঠিয়েছেন, যে লয়ার ম্যাডাম পাঠিয়েছেন, তো উনি তখন ওই যে বললাম ইন্ডিপেন্ডেন্টলি সবে কাজ শুরু করেছেন। তো কেউ একজন এই ডাক্তার ম্যাডামকে এই লয়ার ম্যাডামের ফোন নাম্বারটা দিয়েছিল। তো উনি প্রথমে ফোনে কথা বললেন এবং যখন কথা বলেছেন তখন কিন্তু উনি শ্বশুরবাড়িতেই ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে আপনি যখন চলে আসছেন চলে আসুন, তবে আপনাকে একটা কথা বলি, আপনি যতটা সম্ভব প্রমাণ রাখার চেষ্টা করুন, এভিডেন্সগুলোকে আপনি কালেক্ট করুন। যখন আপনার হাজব্যান্ড আপনার সাথে মিসবিহেভ করবে বা এমন কোনো কথা বলবে যেটা আপনার পছন্দ না, তো সেগুলোকে আপনি যদি ভিডিও করতে পারেন খুব ভালো, যদি ভিডিও নাও করতে পারেন অ্যাটলিস্ট রেকর্ড করুন। তো উনি আরও কটা দিন রয়ে গেলেন এবং কিছু কিছু ভিডিও রেকর্ড সেসব করলেন। শুধু তাই নয়, উনি খেয়াল করলেন ওই মেয়েটি ওনার হাজব্যান্ডকে রাতের বেলা ফোন করতো এবং মেসেজও করতো, এবং রাত বলতে 12টা 12:30 1টা এরকম টাইমে। এবং উনি যখন জিজ্ঞেস করতেন যে মানে একবার মেয়েটাকেও জিজ্ঞেস করে ফোন রিসিভ করে যে তুমি কেন এই সময় ফোন করছো, তখন বলছে যে তুমি 1 বছর হয়েছে বিয়ে হয়ে এসছো, তোমাকে কেন বলবো আমি কেন ফোন করেছি, আর শোনো তুমি ডাক্তার হতে পারো, আমার কিন্তু যোগ্যতা কিছু কম নয়। মানে মেয়েটা ওনার সাথে আগাগোড়াই খুব অভব্য আচরণ করতো। উনি চলে এলেন এবং ওইখানে মানে ওনার যে শ্বশুরবাড়ি ছিল, তো সেই শ্বশুরবাড়িতে খুব কম আত্মীয় স্বজনের সাথেই ওনার খুব একটা আলাপ পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল, কারণ উনি খুবই ব্যস্ত থাকতেন, বুঝতেই পারছেন ডাক্তার চারিদিকে চেম্বার করতে হয়, তো খুবই ব্যস্ত থাকতেন। তো তার মধ্যেও একজনের সাথে ওনার একটু ভালো আর কি একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তো তার সাথে যোগাযোগ ছিল। এবার ওই ম্যাডাম মানে এই ডাক্তার ম্যাডাম যখন কলকাতায় তার বাবা মায়ের কাছে চলে আসে এবং মনস্থির করেই ফেলে যে আমি ডিভোর্স দেব, তো তখন উনি এখানে আর কি কলকাতাতেই যেখানে আগে চেম্বার করতেন সেখানে চেম্বার করা শুরু করে দিয়েছেন। তো ওই আত্মীয়ের সাথে যখন কথা হয়, তো সেই আত্মীয় তখন নাকি ওনাকে বলেছিল যে তোমাকে একটা কথা বলছি, তুমি তো আর সংসার করবে না বলছো, তা আমি তোমাকে বলবো তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। আর এই যে মেয়েটা আত্মীয় বলে, এ কিন্তু অ্যাকচুয়ালি আত্মীয় নয়, কারণ এই যে মেয়েটা, সেই মেয়েটার যে আর কি পিসি, সে এদের দুঃসম্পর্কের আত্মীয় হয়, কিন্তু এই মেয়েটা সে অর্থে এদের আত্মীয় কিছু হয় না। এবং উনি যেটা বলেন যে দেখো একে তো আমিও লক্ষ্য করেছি সোমাকে, আমার মনে হয় যে সোমার তোমার স্বামীর দিকে বহুদিন থেকেই একটা নজর আছে, মানে সোমা বলে মেয়েটি আর কি ওনার হাজব্যান্ডকে পছন্দ করতো, কিন্তু কোনোভাবে ওনার হাজব্যান্ড হয়তো সেটা বুঝতে পারেনি কখনো, বা সেভাবে হয়তো বিষয়টা এগোয়নি। তার কারণ হচ্ছে সোমা মেয়েটার এর আগে একবার বিয়ে হয়েছিল, তো সেই কথাটাও কিন্তু ওনার শাশুড়ি একবার বলেছিল, এবং বলার পরে বলে না বিয়ে সেরকম কিছু না, ওই রেজিস্ট্রি হয়েছিল। বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়, অ্যাকচুয়াল মানে যেটাকে বলে সোশ্যাল ম্যারেজ সেটাই হয়েছিল।
কোনো কারণে সেই সংসারটা হয়নি, এবং তারপর থেকে কিন্তু এই মেয়েটার ওনার হাজব্যান্ডের প্রতি মানে আগ্রহটা আরও বেড়ে যায়, এবং কোনোভাবে সেই রিলেশনশিপটা ওয়ার্ক করেনি বা ওনার হাজব্যান্ড হয়তো সেভাবে পাত্তা দেয়নি। তার মধ্যে ওনার হাজব্যান্ডের সাথে এই ডাক্তার ম্যাডামের বিয়ে হয়ে গেল। তো এইগুলো শুনে ডাক্তার ম্যাডাম তো অবাক, যে এই কথাটা তো আমি জানতাম না। আর ওনার কিন্তু সন্দেহ আগেই হয়েছিল, ওই যে বললাম যে ওনাদের কোথাও বেরোনোর থাকলে মেয়েটা ফোন করতো বা মেয়েটা বলতো যে আমাকে একটা জায়গায় যেতেই হবে, তো ওর নাকি বাড়িতেও ড্রাইভ করতে পারে না, ওর নাকি ড্রাইভার নেই, তো গাড়ি চালাতে পারবে না, তো ওনার হাজব্যান্ডকে বলতো যে তুমি আমাকে এসে একটু পৌঁছে দাও। আর ওনার শাশুড়ি মা যে কথায় কথায় ওনাকে ওই মেয়েটির সাথে কম্পেয়ার করতো, সবটা মিলিয়ে কিন্তু ওনার মনে আগেই একটা ডাউট এসেছিল। এবার ওনাদেরই যখন এক আত্মীয় এই কথাটা বলে, তখন ওনার কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে তার মানে উনি যেটা ভাবছিলেন সেটাই সত্যি। এবার ঘটনা হচ্ছে যে উনি কি করবে। তো এই ডাক্তার ম্যাডাম যখন কলকাতায় ফেরত চলে এলেন, তার কিছুদিন পরেই উনি ডিভোর্স ফাইল করে দিলেন, এবং সেটা কিন্তু মিউচুয়াল ডিভোর্সই উনি চেয়েছিলেন, কারণ উনি ভেবেছিলেন যে উনিও ওনার নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করবে, কোনো ঝামেলা অশান্তি উনি চাননি। এবার উনি যখন ডিভোর্স ফাইল করলেন, তো তখন কি হলো, ওনার বেশ কিছু গয়নাপত্র বা জিনিসপত্র শ্বশুর বাড়িতে ছিল। তো উনি ওনার মানে এই যে লয়ার ছিল তাকে দিয়ে একটা চিঠি পাঠালেন যে সেই জিনিসগুলো উনি যাতে ভালোভাবে নিয়ে আসতে পারেন। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার শাশুড়ি প্রথম ফোনটা করে ওনাকে, এবং এই ডাক্তার ম্যাডামকে বলেন যে হ্যাঁ আমার ছেলে ডিভোর্স দিয়ে দেবে, আর তোমার যা আছে সেগুলো তুমি নিয়ে চলে যাও, আমাদের যথেষ্ট আছে, আমাদের ওসবের কোনো দরকার নেই। হলো, এর ঠিক পরের দিন মানে ওনার হাজব্যান্ড ফোন করে, এবং ফোন করে বলে যে আমি তো তোমার সাথে সংসার করতে চাই, আমি সংসার ভাঙতে চাই না, তুমি এখানে চলে এসো, আমরা যেরকম ভালোভাবে সংসার করছিলাম আমরা সেভাবেই করব। তো ডাক্তার ম্যাডাম তো মনে মনে ঠিক করে নিয়েছেন যে একে আর সুযোগ দেয়া যাবে না, কারণ এর আগের বারও যখন ওনার মনে হয়েছিল যে হ্যাঁ হয়তো ওনার হাজব্যান্ড ওনাকে বুঝছে বা ওনার হয়তো কষ্টগুলো অসুবিধেগুলোকে অ্যাড্রেস করছে, কিন্তু সেরকম কিছুই হয়নি। এরপরে উনি বললেন না সেরকম কিছু হবে না, আমি জাস্ট জিনিসগুলো নিয়ে চলে আসব। তারপরে আবার ওনার শাশুড়ি ফোন করলেন। ওনার শাশুড়ি ফোন করে বলছে যে দেখো আমাদের ফ্যামিলিতে এরকম ডিভোর্স হয় না, তোমাদের মধ্যে যা অসুবিধা আছে মিটিয়ে নাও, তোমার যদি কোনো অভিযোগ থেকে থাকে আমাকে নিয়ে তুমি বলো, আমি সেটাকে ঠিক করে নেব। এইবারে এইসব নিয়ে কথোপকথন চলছে, এর মধ্যেই ওনার শ্বশুরবাড়ির লোকজন ওনাকে কিছু জানায়নি, ওনাদের বাড়িতে এসে হাজির, এবং যথারীতি বাড়িতে এসে তো প্রচণ্ড ভালো ব্যবহার করছে। ওনার হাজব্যান্ড তো মানে ওনাকে মানে চোখে হারাচ্ছে এরকম ব্যাপার। তো তখন উনি ওনার এই লয়ার ম্যাডাম যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তাকে ফোন করেছে। তো উনি বললেন যে দেখুন, উনি তখন ওনার ক্লায়েন্টকে বলে যে দেখুন আপনি কি চান, আপনি যেটা চান আপনি সেভাবেই এগোন, আপনার যদি মনে হয় যে আপনি আর একটা সুযোগ দিতে চাইছেন তাহলে আপনি চলে যেতে পারেন, আর যদি মনে হয় যে না আপনি একদম ডিসিশন নিয়েই নিয়েছেন আপনি সম্পর্কে থাকবেন না, তাহলে আমি আরেকটা চিঠি পাঠাবো, তারপরে যদি না হয় তারপরে তো তখন তো আর মিউচুয়ালে হবে না, তখন আমাদের কেসের দিকে যেতে হবে। তো এবার উনিও খুব আবার কনফিউজড হয়ে গেলেন যে এত ভালো ব্যবহার করছি। ইভেন ওনার শাশুড়ি বলে যে আমি জানি তোমার আমাকে নিয়ে একটু সমস্যা, আমি হয়তো অনেক কথা তোমাকে বলে ফেলি, তো একটা কাজ করো, তুমি এখানে তো নতুন কাজে আবার ঢুকেছো, তো এখানে তুমি 2 দিন চেম্বার করো, বাকি সপ্তাহের দিনগুলো ওখানে কাটাবে, আমি তোমাদের মাঝখানে কোনো কথা বলবো না, তোমার যা ইচ্ছে তুমি সেভাবে চলবে, আমি কোনো কিছুতেই তোমাকে কিছু বলবো না। এবং ওনার হাজব্যান্ড তো প্রায় হাতে পায়ে ধরতে বাকি রেখেছে, বলছে না চলো, কেন তুমি ডিভোর্সের ডিসিশন নিচ্ছ, এই আমাদের অ্যানিভার্সারি গেল, মানে এইরকম কথাবার্তা চলছে। তো তখন ওনার আবার মনে হলো যে ঠিক আছে, এত বারবার যখন বলছে, পুরো ফ্যামিলি এসে বলছে, তাহলে আর একটা সুযোগ দিই। উনি তখন বললেন যে দেখো আমি তো এখানে চেম্বারে শুরু করেছি, বারবার আমার পক্ষে চেম্বারে সব কিছু মানে চুকিয়ে দিয়ে ওখানে চলে যাওয়াটা সম্ভব নয়। তো তখন ওনার হাজব্যান্ড সেটাতেও রাজি হয়ে যায়, বলে যে ঠিক আছে তুমি এখানে 2 দিন চেম্বার করো, তারপরে আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি সেই গাড়ি করে আবার চলে আসবে। তো এভাবে উনি রাজি হলেন, এবং যেটা ঠিক হলো যে সপ্তাহে 3 দিন উনি শ্বশুরবাড়িতে থাকবেন এবং 4 দিন উনি এখানে থাকবেন কলকাতায়। এবার দেখুন, এই উত্তরবঙ্গ বারবার যাতায়াত করা, মানে ওনাদের বাড়িটা ছিল মালদার দিকে,
তো মানে মালদা থেকে বহরমপুর, মালদার মাঝামাঝি একটা জায়গায়, উত্তরবঙ্গই বলা যেতে পারে। তো মানে এই এতটা ডিস্টেন্স, সপ্তাহে মানে একবার যাওয়া আবার আর একবার আসা, এটা কিন্তু খুব সহজ বিষয় নয়। এবার উনি যখন প্রথম 1-2 সপ্তাহ এই জিনিসটা করলেন, উনি দেখলেন বাড়িতে পরিবেশ একদম ঠিক আছে, ওনার হাজব্যান্ড ওনার সাথে খুব ভালো ব্যবহার করছে, ওনার শাশুড়ি মা ভালো ব্যবহার করছে। আগে যেমন প্রত্যেকটা বিষয়ে কথা শোনাতো, প্রত্যেকটা বিষয়ে উনি ইন্টারফেয়ার করতো, সেই জিনিসটা বাড়িতে একদম বন্ধ হয়ে গেছে। এর কিছুদিন পরে আবার যখন মানে 2 সপ্তাহ পরে আর কি, উনি যখন আবার শ্বশুরবাড়ি গেলেন, উনি মানে দেখলেন যে ওই মেয়েটি, সোমা বলে যে মেয়েটি, সে ওনাদের বাড়িতে নাকি আগের দিন থেকে আছে। এটা দেখেই তো ওনার মানে ওই মেয়েটাকে দেখেই তো ওনার প্রচণ্ড রাগ হয় যে মেয়েটার বাড়ি কাছাকাছি, সে এদের বাড়িতে কেন আছে। তো শুনলো যে ওদের বাড়িতে নাকি কিছু একটা কাজ হচ্ছে, সেই জন্য নাকি মেয়েটি আর মেয়েটির বাবা মাও আছে, তারা কোথাও একটা গেছে। এবার উনি আর কিছু বলেনি, উনি ওনার মতো ওনার ঘরে চলে এসেছে। আসার পরে উনি দেখছে যে ওনার হাজবেন্ড, ওনার শাশুড়ি, এদের পুরো মানে মতিগতি সব চেঞ্জ হয়ে গেছে, আবার সে আগের মতো। এবং ওনাকে হঠাৎ করেই বলা হলো যে কালকে নাকি একটা পুজো আছে। এবার সেই পুজোটা কি পুজো, কি বৃত্তান্ত কিছু বলা হলো না, শুধু বলা হলো একটা পুজো আছে, পুজোয় সকাল সকাল বসতে হবে। এবার উনি বললেন ঠিক আছে, পুজোয় বসবো। এবার হচ্ছে ওই যে পুজো শুরু হলো, সেই পুজো কোনো ঠাকুর দেবতার পুজো নয়, এবং উনি বারংবার জিজ্ঞেস করেছেন যে কি পুজো হচ্ছে, সেটা কেউ বলতে পারেনি। ওনার হাজবেন্ড বলেছে আমার মা জানে, ওনার মা আবার সেই বিষয়ে কিছু বলছে না। তো কি অদ্ভুত বিষয় দেখুন, মানে একটা ডাক্তার ফ্যামিলিতে এগুলো হতে পারে, সেটা মানে শুনলেও খুব অবাক লাগে। ওনাকে নাকি একটা যজ্ঞকুণ্ড করা হয়েছে, একটা ঠাকুরমশাই এসছে, এবং সেই ঠাকুরমশাই মানে লাল আর কালো বস্ত্র পরে আছে, যেটা খুবই অদ্ভুত। নয় লাল পরবে, নয় সাদা পরবে, এটাই তো হয়। যাই হোক, তো মানে কিছু একটা মন্ত্র বলছে, এবং ওনাকে হঠাৎ করে একটা দুধের মধ্যে কিছু চাল আর কিছু তিল মেখে ওনাকে বলছে খেতে। এবার এই ম্যাডাম বলছেন এটা কিসের জন্য আমি খাবো, আমি কেনই বা খাবো এরকম। তখন ওনার শাশুড়ি বলছে না মা, বৌমা তুমি খেয়ে নাও, এটা যদি তুমি খাও তাহলে দেখবে পরিবারে খুব সুখ শান্তি আসবে, তোমাদের দুজনেরই আরও উন্নতি হবে, নার্সিংহোমটা খুব ভালো চলবে, এরকম নানান কথাবার্তা বলছে। এবার একটা এমন প্রেশার ওনাকে দেয়া হলো যে ওনার একেবারে ইচ্ছে ছিল না, কিন্তু ওনাকে খেতে হলো। এবং ওই জিনিসটা খাওয়ার পরেই ওনার শরীর প্রচণ্ড মানে খারাপ হতে থাকে, খুব গা গুলোতে থাকে, মাথা ধরে যায়। এবং সেই পুজো প্রায় 5-6 ঘন্টা ধরে চলছে, এবং 5-6 ঘন্টা উনি আর ওনার হাজব্যান্ড ওখানে বসে আছে। তো এর মাঝখানে বুঝতেই পারছেন বাথরুম যাওয়ার থাকতে পারে। তো ওনার শাশুড়ি বলছে না এখন ওঠা যাবে না, তুমি এটাকে পুরো সম্পূর্ণ করো এই ক্রিয়া, তারপরে তুমি উঠবে। এবং ওনার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু উনি কিছু করতে পারছে না। এবারে উনি ওখানে রইলেন। পরের দিন আবার ওনাকে ওরকমই একটা চাল কলা মাখিয়ে খেতে বললো, যে যথারীতি উনি খেতে চায়নি। ওনার হাজবেন্ড, ওনার শাশুড়ি, ওনার শ্বশুরমশাই জোর করে ওনাকে খাওয়ালেন। এবার দেখুন, ইনি তো নিজেই ডাক্তার, তিনি তো বুঝতে পারছেন যে ওনার শরীরটা খুব খারাপ হয়েছে। তো উনি ঘরে বসে উনি ওনার নিজের প্রেশার চেক করছে। তো প্রেশার চেক করে উনি দেখলেন যে ওনার প্রেশার প্রচণ্ড রকমভাবে ড্রপ করে গেছে। তো এবার উনি রান্নাঘরে গেছে যে কিছু খাওয়া দাওয়া করি। তো ওনার শাশুড়িমা বলছে যে না তুমি আজকে কিছু খেতে পারবে না। উনি বলছেন আমার প্রেশার ড্রপ করে গেছে, আমার মাথা ঘুরছে, আমার শরীর ঠিক নেই, আমাকে তো খেতেই হবে। তো অনেক বলার পরে উনি মানে ওনার শাশুড়িমা ওনাকে কিছু ফল দিয়েছে খাওয়ার জন্য। তো উনি ভাবলেন ঠিক আছে ফলটাই খাই। তো উনি খেয়ে শুয়ে পড়েন। এইরকমভাবে মানে 2-3 সপ্তাহ ওনাকে টানা ওখানেই থাকতে হয়, কারণ ওনার শরীর খুব খারাপ হয়েছে, উনি আর ট্রাভেল করতে পারে না। এবং ওই 2-3 সপ্তাহ ওনার প্রচণ্ড শারীরিক অবনতি হয়, এবং উনি মনে মনে বুঝতে পারছিলেন যে ওনার সাথে কিছু একটা হচ্ছে যেটা একেবারেই ভুল কিছু। এবং ওই যে পুজোর অজুহাত দেওয়া হচ্ছে, যে বাড়িতে নাকি একটা পুজো চলছে, একটা নাকি রিচুয়াল চলছে, সেটা যে খুব একটা ঠিকঠাক জিনিস নয়, সেটাও উনি বুঝতে পারেন। কিন্তু ওনার শরীরটা এতটাই মানে খারাপ হয়ে গেছিলো, এবং ওনার চিন্তাভাবনাগুলোও না কীরকম একটা হয়ে গেছিলো, মানে হয় না যে মানুষ বুঝতে পারে সব কিছু, যে ওনার তার সাথে কিছু খারাপ হচ্ছে, বা তাকে যেটা দিচ্ছে বা যেটা বলছে সেটা ঠিক না, বাট শরীরে সেই সময় সেই জোরটা থাকে না যে সে প্রতিবাদ করবে। ওনার সেরকম অবস্থা হয়েছিল। ইভেন উনি নাকি মানে ডাক্তার ম্যাডাম নাকি এটাও বুঝতে পারতেন যে ওনার মন চাইতো যে আমি এখান থেকে এক্ষুনি পালিয়ে যাই, নাহলে আমি বাঁচবো না, কিন্তু উনি যেতে পারতেন না। ওনার মা ফোন করেছে যে কিরে তোর তো এই সপ্তাহে আসার কথা ছিল, তুই এলি না কেন। উনি নাকি ওনার মাকে অনিচ্ছা সত্ত্বেও উনি ওনার মুখ
মানে বলেছিলেন যে না আমি আর ওখানে ফেরত যাবো না, আমি এখানেই থাকবো। এবার ওনার তো মানে প্রচণ্ড শরীর খারাপ, উনি বুঝতেও পারছেন যে কিছু একটা খুব ভুল হচ্ছে, কিন্তু উনি কিছু করতে পারছে না। এবং ওই সময় ওনার শাশুড়ি মা ওনাকে যা যা বলেছে উনি তাই করেছেন। মানে শীতের রাতে ওনাকে নাকি বলেছিল যে তুমি ছাদে যাও, ছাদে ওনাকে একটা হাতে বাটি দিয়ে বলছে তুমি ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকো। উনি নাকি সত্যি সত্যি ছাদে গিয়ে ওরকম 15-20 মিনিট মধ্যরাতে দাঁড়িয়েছিলেন। মানে ওনাকে দিয়ে যে কী কী রিচুয়াল করানো হয়েছিল সেটা মানে উনি হয়তো নিজেও জানেন না, বাট এটুকু বুঝতে পারছিলেন যে ওনার সাথে খুব খারাপ কিছু ঘটছে। এবং এই পুরো সময়টাই যে পুজোগুলো করানো, এই যে সব কিছু করানো, এগুলো কিন্তু মানে ওই মেয়েটাও মাঝে মধ্যে আসতো, সোমা বলে মেয়েটি, সে ওদের বাড়িতে আসতো এবং এসে সবার সাথে আর কি কথাবার্তা বলতো, ওনার সাথে কথা বলতো না। এইবারে মানে ওনার রীতিমতো শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে এবং উনি নিজে যেহেতু ডাক্তার মানুষ, উনি বুঝেছেন যে আমার কিছু একটা অসুবিধা হচ্ছে, তো ওনার কিছু মেডিসিন ছিল, তো সেখান থেকে উনি একটা মেডিসিন খেয়েও নেন যাতে শরীরটা তখনকার মতো একটু ঠিক হয়। তো সেই জন্য উনি মানে অতটা ডিটোরিয়েট করেনি ওনার শরীর যতটা করতে পারত। এবং উনি নিজে কানে শোনেন ওই মেয়েটি, ওই সোমা বলে মেয়েটি তার ওনার শাশুড়িকে আর কি বলছে যে যা যেভাবে খেলা সাজিয়েছি তাতে ও উপকার তো হবেই, এবং বলে যে ওকে এমন করে দেব যে ও আমাদের কথায় উঠবে আর আমাদের কথায় বসবে। মানে মোদ্দা কথা হচ্ছে যে খুব সম্ভবত ওনাকে কোনো খারাপ জিনিস দিয়ে, কোনো ক্ষতিকারক জিনিস দিয়ে ওনাকে বশীকরণ করা হচ্ছিল। এর মাঝখানে শুধু তাই নয়, কিন্তু এর মাঝখানে মানে ওনার তো বেশ কিছু গয়নাগাটি সব কিছু ছিল, তো সেগুলো মানে ওনার হাত দিয়েই উনি মানে নিজে থেকেই ওনার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিল। মানে উনি বুঝতে পারছিলেন যে আমি এটা কেন করছি, বাট উনি অজানা কোনো কারণ, ওই যে বলে না যে কিছু না হলেও কিছু তো ঘটে। আমরা ধরুন অনেক কিছু শুনি যে এরকম হয় সেরকম, আমরা হয়তো ভাবতে পারি যে এগুলো জাস্ট কথার কথা, এগুলো সত্যিকারের হয় না, এগুলো রটনা, এগুলো বাস্তবে কোনো ভিত্তি নেই, এগুলো আমরা অনেক সময় মুখে বলে থাকি, কিন্তু কিছু কিছু কিন্তু ঘটেও যায়। এবার এদিকে ওনার বাড়ি থেকে ফোন করছে, আর ওনার বাড়ি থেকে যখন ফোনে এই ডাক্তার ম্যাডামের সাথে কথা বলতো, ওনার মা একটা জিনিস বুঝেছিল যে ওনার মেয়ের যে কথাগুলো বলছে এগুলো খুব স্বাভাবিক কথা নয়। যে মেয়ে নিজের কেরিয়ার নিয়ে এত কনসাস থাকে, যে মানে চেম্বারে তার কোন দিন কোন রুগী দেখবে সব কিছু মানে ফিক্স ছিল, সে হঠাৎ করেই বলছে যে সে আর এখানে ফিরবে না, এটা কীরকম? এবং কথাবার্তা শুনে ম্যাডামের মায়ের খুব অবাক লাগে এবং উনি ভাবেন যে না, অনেক হয়েছে, আমি নিজে ওখানে গিয়ে মেয়েকে দেখে আসব। তো তখন ডাক্তার ম্যাডামের বাবা এবং মা দুজনে মিলেই ওনার শ্বশুরবাড়ি যায়। এবং শ্বশুরবাড়িতে যখন গিয়ে মানে এই জায়গাটা আবার ডাক্তার ম্যাডামের নিজের অতটা খেয়ালে নেই, উনি নাকি মানে অকাতরে ঘুমোচ্ছিলেন, তা আবার মেঝেতে, ওনার চুলগুলো উস্কো খুস্কো ছিল, হ্যাঁ, এবং ওনার পাশে নাকি একটা কলা পাতার উপরে নাকি একটু চাল মাখা পড়েছিল, এবং একটা মাটির তোমার ভাঁড়ে একটু জল ছিল। তো এইভাবে মেয়েকে শুয়ে থাকতে দেখে ওনাদের তো খুব অবাক লাগে। এবং আরও বড় বিষয় হচ্ছে যে ওনার শ্বশুরবাড়ির লোকজন মানে মানে মেয়ের বৌমার আর কি বাবা মাকে ঘরে ঢুকতে দিয়েছে ঠিকই, কিন্তু তারা বারবার ওপরে যে ঘরে মানে ওনার মেয়ে থাকে সেই ঘরে যেতে দিচ্ছিল না। মানে বলা যেতে পারে জোর করে ম্যাডামের মা উপরে আসে, এসে দরজা খুলে দেখে মেয়ে ওভাবে পড়ে আছে। তো সঙ্গে সঙ্গে মেয়ের চোখে মুখে জল ঢল দিয়ে তাকে জাগিয়েছে। তো মানে মেয়েকে দেখে বুঝতে পারছে যে মেয়ে ঠিক নেই, তার শরীর খুব খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মানে ওই 3.5 সপ্তাহের মধ্যে ওনার এতটার শরীর ডিটোরিয়েট করেছে। তো সেখানে একটা ঝামেলা অশান্তি হয়। ওনার মা বাবা যতটুকু পেরেছে ওনার জিনিসপত্র যা ছিল সেগুলোকে নিয়ে মেয়েকে নিয়ে ওরা গাড়ি করে ওই দিনই বেরিয়ে যায় ওখান থেকে। এরপরে তো মানে যেহেতু একজন ডাক্তারের আরও অনেকে তো চেনা জানা ডাক্তার থাকে, তো ওনার বাবা মার সোজা এরকমই ওনাদের একজন পরিচিত, একজন ওনার বাবার বন্ধু, তিনিও ডাক্তার, তার কাছে নিয়ে গেছে। তো সে তো দেখে বলছে যে মানে ও তো নিজে ডাক্তার, ওর প্রেশার এতটা ফল করে গেছে, ওর ওয়েট কমে গেছে, ওকে দেখে বোঝা যাচ্ছে ও তো খুব দুর্বল হয়ে গেছে, মানে ও এরকম অবস্থা ওর হলো কী করে? আর তখন না উনি কিছু সেরকম বলতে পারছেন, কীরকম যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। তো যাই হোক, বাড়িতে ওনাকে খুব ভালো করে টেক কেয়ার করে ওনার মা, এবং 2 দিনের মধ্যে উনি মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে যান।
তারপরে যখন ওনার মা ওনাকে জিজ্ঞেস করছে, উনি ওই খাপছাড়া যে কথাগুলো আমি এখন আপনাদেরকে বললাম সেটুকুই বলে। এর মাঝে কি হয়েছে, কতক্ষণ কি হয়েছে অতটাও উনি জানেন। এবং ম্যাডাম এটাও বলেছিল যে আমার একদিন ঠিকমতো ঘুমই হয়নি, মানে এই 3.5 সপ্তাহ উনি ঠিকমতো ঘুমোননি। ওনাকে যখন এরা যা বলেছে উনি তাই করেছেন। তো তখন ব্যাপারটা তো আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল। তখন ম্যাডামের মা বাবা এবং ম্যাডাম ডিসিশন নেয় আর না, অনেক হয়েছে, ওই বাড়িতে আর যাওয়া যাবে না। কারণ উনি বুঝেছিলেন যে ওই বাড়ির লোকগুলো, বিশেষত ওনার শাশুড়ির মেন্টালিটি ঠিক নেই, এবং উনি কিন্তু এমন অনেক কিছু করেন মানে যেগুলো কোনো ঠাকুর দেবতার পুজো না, সেটা কোনো অপদেবতা বলুন বা কোনো খারাপ শক্তির উপাসক, সেটা উনি বুঝেছিলেন। এবং এই ধরনের রিচুয়াল ওদের বাড়িতে প্রথম থেকেই হতো, যেটা হয়তো উনি বুঝতে পারতেন না। এবং এর প্রভাব কিন্তু ওনার হাজব্যান্ডের উপরেও পড়েছিল। তো এরপরে অনেক ঝামেলা হয়। ওনার হাজব্যান্ড নাকি এটাও বলেছিল যে আমি তোমাকে ডিভোর্স দেবো না, তুমি যা করার করে নাও। যাই হোক, এরপরে অনেক কিছু হয়, অনেক আইনি জটিলতা তৈরি হয়, তারপরে আলটিমেটলি ওনাদের ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্সের পরে এবং ডিভোর্স যেদিন ফাইনাল আর কি সাইনটা হয়, সেদিন নাকি ওই সোমা বলে মেয়েটিও নাকি ওনার হাজব্যান্ডের সাথে এসেছিল, ওনার হাজব্যান্ড তার মায়ের সাথে এসেছিল। এরপরে তো এই ডাক্তার ম্যাডামের 6-7 মাস পরে ওনারই একজন কালিগের সাথে বিয়ে হয়ে যায়। তো তার 1.5-2 বছর পরে উনি একটা খবর পায় যে ওনার হাজব্যান্ডের বিয়ে হয়েছে, এবং বিয়ে করেছে কাকে, ওই সোমা বলে মেয়েটিকেই। আর তার 6-7 মাস পরে উনি এটা জানতে পারেন যে ওনার যে শাশুড়ি মা, মানে তিনি প্রবলভাবে, মানে এতটাই তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন যে ওনাকে মানসিক হাসপাতালে নাকি দিতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। আর ওই সোমা বলে যে মেয়েটি, সেই মেয়েটি মানে পরবর্তী সময় উনি অনেক এভিডেন্স ওনার সামনে আসে, অনেক কিছু থেকে উনি বুঝতে পারেন ওই সোমা বলে মেয়েটি কিন্তু এই যে ওনার সংসারে যে এত অশান্তি, ওনার স্বামীর সাথে বনামনি না হওয়া, সবটার পিছনে দায়ী ছিল ওই মেয়েটি। এবং ওনার শাশুড়ি মা একটু লোভী প্রকৃতির ছিলেন। উনি ভেবেছিলেন যে সোমার সাথে যদি কোনোভাবে বিয়ে দেওয়া যেতে পারে তাহলে সোমা মেয়েটির সমস্ত সম্পত্তি তাদের হয়ে যাবে। কিন্তু ওই যে বলে, একটা নিরীহ মেয়ের সাথে যদি আপনি খারাপ করেন আপনাকে তার ফল ভুগতে হবে। তো সেই ফল কিন্তু ওনার শাশুড়ি মা ভুগলো। আর উনি যতটুকু মানে জানতে পেরেছেন যে ওনার হাজব্যান্ডের কিন্তু ব্যক্তিগত জীবনে একদমই ভালো যাচ্ছে না। হবেই, কারণ উনি ওনার প্রথম স্ত্রীকে যেভাবে ঠকিয়েছেন, যেভাবে তার সাথে খারাপ ব্যবহার করেছেন, তার ফলও তো পেতেই হবে। তো এইটাই ছিল ঘটনা। লরিয়ার ম্যাডামকে অনেক ধন্যবাদ, উনি ওনার ব্যস্ত সময়ের মধ্য থেকেও ঘটনাটা লিখে পাঠিয়েছেন। কেমন লাগলো আপনাদের জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।